ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। সুপ্রিয় দর্শক, ঈদ মুবারক। তেমনি আবার ঈদ এলো, আবার চলে গেল, এবং আমরাও প্রমিসেস জানতে চাই নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। আমি নুসরাত-ই রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি, এবং আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নারী ও কিশোরদের মাদকাসক্তি একটি নীরব মহামারী ও করণীয়। এই বিষয়ে আমাদের সাথে আজ এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে এসেছেন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমাইয়া বিনতে জলিল। তিনি কনসালটেন্ট হিসেবে আছেন প্রমিসেস মেডিকেল লিমিটেডে। আপনাকে স্বাগতম সুমাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ প্রমিসেস মেডিকেল এবং বাংলা টিভিকে আমার আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সবাইকে ঈদ মোবারক। কেমন হলো ঈদ আপু? ভালো গিয়েছে, ধন্যবাদ। ঈদ তো সবার আনন্দেই যায়, তো আমার যারা রোগী ছিলেন তাদের ঈদটাও যাতে ভালো যায়, এই জন্যই আমার এই আয়োজনটা করা আর কি। হ্যাঁ, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে ঈদের শত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের সময় দিয়েছেন, এবং সত্যি ঈদের আনন্দের সাথে সাথে যেন আমরা সুস্থতা নিয়েও একটু ভাবি, শরীর মনের সুস্থতা নিয়ে যেন আমরা একটু মনোযোগ দেই, সেই জন্যই আমাদের এইরকম আলোচনা। তো আজকে আসলে যেটি আমরা নিয়েছি বিষয়, সেটি হচ্ছে নারী ও কিশোরদের মাদকাসক্তি। আপনি মাদকাসক্তি নিয়ে কাজ করছেন এবং প্রমিসেস মেডিকেলে আপনি কাজের সাথে আছেন। ওখানে আপনি মাদকাসক্ত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তো সেখানে অ্যাকচুয়ালি এই যে নারী এবং কিশোর, তাদের আসক্ত হওয়ার জায়গাটা এখন কেমন বাংলাদেশের প্রেক্ষাপটে? জি ধন্যবাদ। আজকে আর টপিকটা আসলে আমি মনে করি খুবই যুগোপযোগী এবং খুবই প্রাসঙ্গিক। আমরা আজকে আলোচনা করব নারীদের মাদকাসক্তি এবং কিশোরদের মাদকাসক্তি। সাধারণত মাদকাসক্ত বলতে আমরা কিন্তু পুরুষদেরকেই বুঝি এবং একটা নির্দিষ্ট এজ গ্রুপকেই বুঝি, কিন্তু নারীদেরও মাদকাসক্তি যে বর্তমানকালে উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে, যে জিনিসটা আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে গেলে দেখি, রোগী দেখতে গেলে দেখি, এবং কিশোরদের মধ্যেও সেটা বর্ধিত আকারে দেখা যাচ্ছে, যে কারণে আমরা এটাকে মহামারীর মতোই বলছি। এটা আসলে একটি নীরব মহামারী, কারণ এটা দেখা যাচ্ছে না। আমি যদি একটু আপনাকে বর্তমান সামগ্রিক চিত্রটা যদি একটু বলি, ইউএনওডিসি ইউনাইটেড নেশনস রিপোর্ট, অফিসিয়াল রিপোর্ট বলছে পুরো পৃথিবীতে মাদকাসক্তের পরিমাণ হচ্ছে 292 মিলিয়ন। অর্থাৎ যদি আমরা দেখি যে প্রতি মানে পুরো জনসংখ্যার প্রায় 20 থেকে 25% মাদকাসক্ত, এটা একটা অনেক বড় একটা পরিমাণ। পরবর্তীতে যদি আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকাই, বলা হচ্ছে যে বাংলাদেশে মানে রাফলি অ্যাবাউট 2.5 থেকে 7.5 মিলিয়ন পর্যন্ত মাদকাসক্ত রয়েছে, যার মধ্যে প্রতি 11 জনের মধ্যে মাত্র একজন চিকিৎসা নিচ্ছে, বাকি 10 জনই কিন্তু চিকিৎসা নিচ্ছেন না। যার কারণে আমরা এটাকে বলছি নীরব মহামারী, কারণ 10 জন চিকিৎসা ছাড়াই রয়ে যাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন। এবং আমি যদি খুবই বর্তমান কিছু গবেষণার চিত্র আপনাকে বলি, পাবলিশ হওয়া গবেষণায় দেখা গিয়েছে যে তারা বলছে যে ফিমেলরা লিড নিয়ে নিচ্ছে মাদকাসক্তির ক্ষেত্রে, স্পেশালি আনএমপ্লয়েড ফিমেল যারা আছেন, মহিলা যারা আছেন, ইভেন হাউসওয়াইফরাও, তারা অনেকেই মাদকাসক্ত, এবং কিশোরদের মধ্যেও এটা উল্লেখযোগ্যভাবে বিদ্যমান। এবং মাদকাসক্তি রোগটা শুরুই হয় কিন্তু অ্যাডোলেসেন্ট থেকে। বলা হয় যে 15 থেকে 18 বছরের মধ্যে 80% মাদকাসক্তের রোগ শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কাজে এই বয়সটাকেও আমাদের মাথায় রাখতে হবে। এবং ফিমেলদের বেলায় যেহেতু তারা অনেক বেশি স্টিগমাটাইজড, আরও বেশি স্টিগমাটাইজড, একজন পুরুষ ফ্যামিলি হয়তো কনসার্ন থাকে, তারা চিকিৎসা করাতে নিয়ে আসে পুরুষটিকে, কিন্তু ফিমেলদের বেলায় তারা আসলে সেভাবে চিকিৎসা করাতে নিয়ে আসে না। এখানে অনেকটা লজ্জা থাকে, একটা মানে সহজ হয় না বিষয়টা, ডিসক্রিমিনেশন থাকে, অনেক শাই ফিল করে, তারা গিলটি ফিল করে, ফিমেলরা লজ্জা বেশি পায়, সোশ্যাল একটা চাপ থাকে, তো তারা প্রকাশ করতে চায় না যে মাদকাসক্তি রোগটা তাদেরও আছে। যার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানের টপিক হিসাবে নারীদের মাদকাসক্তিটা উঠে এসছে, এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, ডেফিনেটলি। তো এই যে নারীরা বলছিলেন যে এখন লিড নিয়ে নিচ্ছে, কি কারণে এখন নারী মাদকাসক্তির হার এত বেড়ে যাচ্ছে? জি ধন্যবাদ। আসলে মাদকাসক্তির কারণগুলো নারী পুরুষের জন্য কিছু কিছু ক্ষেত্রে কমন। যদি আমরা বলি, যদি আমরা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে বলি, সামগ্রিকভাবে বৈশ্বিকভাবে, যেমন এখন বেশ মাদকগুলো কিন্তু অনেকখানি অ্যাভেলেবল।
সিনথেটিক ড্রাগ যেগুলো আছে, যেমন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তারা ইয়াবাটা বেশি কনজিউম করে। আচ্ছা আচ্ছা। কেন ইয়াবা কনজিউম করতে গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আমি বলি, আমি বেশ কিছু মাদকাসক্তি ফিমেল মহিলা রোগী পেয়েছি যারা ইয়াবা কনজিউম করেন কারণ তারা ওয়েট কমাতে চান, এবং অ্যামফেটামিন যেটা খেলে হয়তো ক্ষুধা কম লাগে, তো এটা একটা কারণ গেল, তারা এই কারণে এটা ব্যবহার করছেন। আবার পুরো গ্লোবালি সিনথেটিক ড্রাগের অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, মানে সহজপ্রাপ্যতা হয়ে গেছে। তারপরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ডার্ক ওয়েব থেকে শুরু করে ইন্টারনেট অ্যাডিকশন, যেটা পরবর্তীতে গ্যাম্বলিং এবং গেমিং অ্যাডিকশন হয়, সেই অ্যাডিকশন থেকে আস্তে আস্তে সাবস্টেন্স অ্যাডিকশনের দিকেও যাচ্ছে মানুষ। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশন তো এখন অনেক বেশি, যার ফলে সাবস্টেন্স অ্যাডিকশনেরও কিন্তু সেটার একটা প্রভাব আছে। তারপরে পারিবারিক দিক থেকে বলতে গেলে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো না কোনো অ্যাবিউজ, অর্থাৎ কোনো না কোনো অত্যাচার হয়েছে, তার উপরে কোনো ট্রমা হয়েছে, কোনো মানসিক চাপের কারণ ঘটে গেছে, পারিবারিক অশান্তি হয়েছে, চাইল্ডহুড ভায়োলেন্সের শিকার হয়েছে, অ্যাবিউসের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক লাঞ্ছনা যেটাকে আমরা বলি। এই ফিমেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে মাদকাসক্তির হার অনেক বেশি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনএমপ্লয়েড, অর্থাৎ কাজহীন, তারা মাদকাসক্তির দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং একটা আকর্ষণীয় ব্যাপার আমি আপনাকে বলি, আমি কিছুদিন আগে একটা পত্রিকাতে দেখলাম ইভেন হাউসওয়াইফদের মধ্যেও প্রায় 31.7% মাদকাসক্ত। এটা খুবই কি কারণ থাকতে পারে? একটা স্ট্রেঞ্জ বিষয়। আনএমপ্লয়মেন্ট হাউসওয়াইফদের ক্ষেত্রে, যেটা ওনারা বলছে সেটা হচ্ছে রিলেশনশিপ ডিসএগ্রিমেন্টস, আচ্ছা, হার্টব্রেকস, এবং বলছে ওনারা আরবান লোনলিনেস, অর্থাৎ এই যে আমাদের শহুরে বাস্তবতা, এটাতে কিন্তু আমাদের আসলে খুব বন্ধু সুলভ কিন্তু কেউ নেই, সবাই কিন্তু দিন শেষে একাকিত্বে ভোগে, এবং তখন হয়তো মাদকটা তাদের জন্য অনেকের ক্ষেত্রে কিছুটা সাময়িক আনন্দের কারণ হয়। আবার হয়তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বা শ্বশুরবাড়ি বা ফ্যামিলির সাথে বনিমনা হচ্ছে না, সারাক্ষণ একটা অশান্তি লেগে থাকে, রিলেশনশিপ ডিসএগ্রিমেন্টস যেটা গবেষণা বলছে, সেক্ষেত্রেও হয়তো অনেক সময় মাদকাসক্তের আশ্রয় নেয় তারা। সো এটাই আর কি। আচ্ছা আচ্ছা। তো অনেক রকম রিজনই আছে, এবং সেটা বলছেন যে নারী এবং পুরুষ ভেদে মোটামুটি কাছাকাছি থাকতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল কজ থাকে, যেটা আমি বললাম স্পেসিফিক্যালি অ্যাবিউজ এবং সম্পর্কের জটিলতা। কিশোরদের ক্ষেত্রে সেটা যদি একটু আসি, কি কারণে কিশোররা এত বেশি ঝুঁকে যায়? কিশোরদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানের কারণটা আবার মানে প্রধানতম কারণটা আবার হচ্ছে পিয়ার প্রেসার, অর্থাৎ আশেপাশের সঙ্গ দোষের কারণে বেশিরভাগ হয়। নারীদের ক্ষেত্রে যেমন অ্যাবিউজটা প্রধান, আবার হচ্ছে রিলেশনশিপ সমস্যাটা প্রধান। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় আনএমপ্লয়মেন্টটা প্রধান, মানে বেকারত্ব। কিন্তু কিশোরদের বেলায় দেখা যায় সঙ্গ দোষের কারণে তারা মাদকটা বেশি নিয়ে থাকে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে পিয়ার প্রেসার। এবং মানে তাদের একটা কিউরিয়াসিটি থাকে, একটা আগ্রহ থাকে যে নিষিদ্ধ জিনিসটাকে ট্রাই করে দেখা, ওই আগ্রহ থেকে এবং সঙ্গ দোষের কারণে। এবং অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে যে বলছে ওনারা যে বিদেশি দেশের প্রভাবের ফলেও অনেকটা, কারণ আমরা এত বেশি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন বিদেশি সংস্কৃতিতে এত বেশি এক্সপোজড, দেখি আমরা যে ওখানে মাদকটা অনেক ক্ষেত্রেই অনেক অ্যাভেলেবল ব্যাপার, অনেক সহজলভ্য ব্যাপার, তো ওইটার কিছুটা প্রভাবও কিশোরদের মধ্যে কাজ করে। আর কিশোরদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ বলা আছে, যদি বাবা মার সাথে কিশোর বা বাচ্চার সম্পর্কটা যদি ভালো না থাকে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। বলা হচ্ছে যে ফ্যামিলিয়াল ডিসহারমোনি যদি থাকে, বাবা মার নিজেদের মধ্যে যদি বন্ডিংটা ভালো না থাকে, পারিবারিক অশান্তি যদি খুব বেশি থাকে, এবং বলা হচ্ছে যে ইমোশনাল সাপোর্ট বাবা মা বাচ্চাকে যেটা দেন, সেই সাপোর্টের জায়গাতে যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর ছেলেটা খুব ইজিলি, খুব সহজেই মানে এরকম বন্ধুদের সাথে মিশছে যারা মাদকাসক্ত, সেই বন্ধুদের প্রভাবে গিয়ে ওনারা সেই মাদকটা নিয়ে ফেলে। আচ্ছা, তো বন্ধুদের প্রভাব এখানে বড় একটা কারণ, এবং সমানভাবে পারিবারিক যে ডিসহারমনি সেটাও একদম গবেষণা তাই বলছে কারণ। ওকে, তো এই যে কারণগুলোর কথা বলা হচ্ছে, আরেকটা জিনিসও যেমন আমি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে নারীদের ড্রাগ অ্যাডিকশনের কথা যেটা আসলো, আমি যখন দেখছি যে এটা আমার চোখে দেখা আর কি, যে ইউনিভার্সিটি লাইফে এখন বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে এটা একটা ফ্যাশন। ছেলেরা যেমন আগে নিত, এবং নিকোটিন স্মোকিং সেটা যেমন বহু বছর ধরে ওটা
চোখ সওয়া হয়ে গেছিল যে ছেলেরা ধূমপান করে, তো মেয়েদের ক্ষেত্রেও এখন সেটাও দেখা যাচ্ছে, এটাও এখন চোখ সওয়া হয়ে যাচ্ছে আমাদের। তো এই জায়গাগুলো একটা ফ্যাশন হয়ে যাওয়ার একটা ব্যাপারও দেখা যাচ্ছে, ট্রেন্ডি ব্যাপার তো থাকেই, স্পেশালি যেটা বললেন ট্রেন্ডি। আপা এটা ঠিকই বলেছেন, আমাদের গবেষণা কিন্তু এটা বলছে যে আমি যেটা বললাম যে 80% মাদকাসক্তি রোগ হচ্ছে আপনার কিশোর বয়স থেকে শুরু হয়, সেই 15 থেকে 18 এরপরে তারা ইউনিভার্সিটিতে প্রবেশ করে এবং স্টুডেন্টদের মধ্যে এটার হার অনেক বেশি। এবং এখানে কিন্তু ওই যে সঙ্গ দোষ এবং ট্রেন্ড হওয়ার একটা ব্যাপার থাকে, যে আমি যে ইউনিভার্সিটির মধ্যে একটা অ্যাটমসফিয়ার আছে যে যেখানে আমার ফ্রেন্ডসরা সবাই গাঁজা খাচ্ছে, সো আমিও মাঝে মাঝে ট্রাই করি, সো এটা খুবই আসলে কমনলি পাওয়া যায়। এই আগে হয়তো করতো না, কিন্তু এখন গিয়ে মনে হচ্ছে যেন এখন ওই করাই যায়, কারণ অনেকেই করছে। এবং এটা একটু অ্যালার্মিং এই কারণে, শুরুতে যেই ব্যবহার মাদকের ব্যবহারটা অকেশনাল ইউজ হয়ে শুরু হয়, মানে হঠাৎ করে একটু মজা নেওয়ার জন্য, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, বন্ধুদের পাল্লায় পড়ে একটু টেস্ট করা, এইভাবে জিনিসটা যেভাবে শুরু হয়, জিনিসটা শেষটা কিন্তু এতটা মধুর হয় না, এবং সেটা অনেক জটিল আকার ধারণ করে, পরিণতির দিকে যে আমরা সেখানে আসবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, বিরতির পরে সে আবার কথা বলছি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে নারী ও কিশোরদের মাদকাসক্তি একটি নীরব মহামারী ও করণীয়, এই বিষয়ের উপর ডাক্তার সুমাইয়া বিনতে জলিলের সাথে। ডক্টর, যেখানে আপনি শেষ করলেন ওখান থেকে শুরু করতে চাই যে অকেশনাল ইউজ বা একটু টেস্ট করে দেখার থেকে যে ড্রাগের ব্যবহারটা শুরু হয়েছে, সেটার শুরুটা যেমনই হোক, পরিণতিটা কিন্তু খুব ভয়াবহ থাকে। তার মানে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্ট সম্পর্কে জানতে চাই। এই মাদকে আসক্ত হয়ে যাওয়ার কারণে নারী এবং কিশোররা কীরকমভাবে তাদের শারীরিক মানসিক জীবনে প্রভাবিত হচ্ছে? অনেক ক্ষেত্রে দেখা যায় অকেশনাল ইউজ বা মাঝে মধ্যে একটু গাঁজা খেয়ে ফেলা বা বন্ধুদের পাল্লায় পড়ে একটু ইয়াবা টেস্ট করা, খুবই অকেশনালি এরকমভাবে প্রেজেন্ট করে পেশেন্টরা আমাদের কাছে। তারা বলে যে না, আমরা তো খাই না, মাঝে মধ্যে একটু 2 মাস আগে একটু ফ্রেন্ডসদের সাথে খেয়েছিলাম। কিন্তু বেসিক্যালি যেটা হয়, আমাদের ব্রেইনে তো মাদকাসক্তি তো একটা ব্রেইনের রিল্যাপসিং ডিসঅর্ডার, অর্থাৎ ব্রেইনের একটা রোগ। একবার মাদক নিয়ে নেওয়ার ফলে ব্রেইন যখন সেটা স্বাদ পেয়ে যায়, পরবর্তীতে এই মাদক নেওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আর সেটা এমন না যে আচ্ছা আমি চাইলেই সেটা নিয়ন্ত্রণ করতে পারবো, আমি চাইলেই সেটা খাবো না বলতে পারবো, ব্যাপারটা মোটেও এরকম হয় না। এবং আমাদের ব্রেনের রিওয়ার্ড সার্কিটও এটার সাথে খুব যুক্ত, এই কারণে যে যখন একবার চরম খাওয়ার ফলে আমাদের চরম একটা ডোপামিন রিলিজ হয় মাদক খাওয়ার ফলে, একবার যখন খুব হাই লেভেলের ডোপামিন রিলিজ হয়ে যায়, ব্রেন এটা বারবার চাইতে থাকে, এবং যখন ব্রেন এটা বারবার চাইতে থাকে, সেই মজাটা বারবার পেতে চায়, তখন একজন ব্যক্তি উনি অসুস্থ বোধ করে এবং তার জন্য নিজে কন্ট্রোল করে এটা ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়, যার ফলে তার সে নিতেই থাকে এবং নিতেই থাকে, একটা ক্রনিক লুপের মধ্যে আটকে যায়, এবং ধীরে ধীরে যেটা অকেশনাল ইউজ ছিল সেটা একটা অভ্যাসে পরিণত হয় এবং আসক্তির দিকে চলে যায়। যখন আসক্তির দিকে চলে যায়, এটা নানাবিধ ইম্প্যাক্ট বা প্রভাব রয়েছে। শারীরিক প্রভাব যেমন রয়েছে, মানসিক প্রভাব রয়েছে, অর্থনৈতিক প্রভাব রয়েছে, পারিবারিক প্রভাবও রয়েছে। একটা একটা করে বলি। শারীরিক প্রভাবের ক্ষেত্রে যেটা হয়, মাদকাসক্তি তো বিভিন্ন উপায় করা যায়। অনেক সময় কেউ ইনজেকশনস নেয়, কেউ ওরালি খায়, কেউ স্নর্ট করে, অর্থাৎ নাক দিয়ে নিয়ে থাকে, বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে নিয়ে থাকে। তো এটার ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে হচ্ছে হার্টে এবং লাংসে, এবং দেখা যাচ্ছে যে রক্তচাপ বেড়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হতে পারে, লিপিড মানে আমাদের চর্বির মাত্রা বেড়ে যায়, বিভিন্ন ধরনের শ্বাসপ্রদাহের সমস্যা হতে পারে, পেটের ব্যথা থেকে শুরু করে, চর্মরোগ থেকে শুরু করে, মানে বিভিন্ন ইনফেকশাস ডিজিজ আমরা যেগুলোকে বলি, যখন আইভি অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে মাদকটা নেওয়া হয়, HIV থেকে শুরু করে হেপাটাইটিসের মতো জটিল রোগ পর্যন্ত হয়ে যায়। আমি যদি এখন মানসিক প্রভাবের কথা বলি, সেটা আসলে সুদূর প্রসারী। শুরুতে মাদক খেতে খুব ভালো লাগে, একটা ইউফোরিক মানে একটা আনন্দের অনুভূতি হয়, যার কারণে বারবার মাদকের কাছে ফিরে যাওয়া। পরবর্তীতে ওই অল্প মাদক খেয়ে আর ওই আনন্দের অনুভূতিটা আর হয় না, মাদকের পরিমাণ আমাকে বাড়াতে হয়, এটাকে বলে টলারেন্স। বডি সেটা অ্যাডজাস্ট করে ফেলে এবং মাদকের পরিমাণ বাড়তে থাকে, বাড়তে একটা পর্যায়ে যেটা হয়,
মাদক ভেদে মানসিক অবস্থা ভিন্ন হয়। যেমন যেই রোগী ইয়াবা খাচ্ছে তার শারীরিক প্রভাব আর যিনি অ্যালকোহলে আসক্ত তার শারীরিক প্রভাব একরকম হয় না। কমনলি মানে মেজরিটি যদি আমি বলি, শুরু থেকেই তার বিভিন্ন ধরনের ডিপ্রেসিভ সিমটমস, হতাশা, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, মস্তিষ্কে মেমোরির সমস্যা, কিছু মনে রাখতে না পারা, উনি দৈনন্দিন যে কাজটি করেন, স্টুডেন্ট হলে পড়াশোনা, চাকরিজীবী হলে কাজ করার ক্ষেত্রে যে মনোযোগ, সে মনোযোগের সমস্যা হয়, কাজটা ঠিকমতো করতে পারেন না, মেজাজ খিটখিটে হয়ে যায়, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, সোশ্যাল যে সমস্যাটা হয়, সোশ্যালি নিজেকে একা করে ফেলে, আইসোলেট করে ফেলে, বন্ধুদের সাথে মিশেন না, আগে যেভাবে আরেকজনের আত্মীয় স্বজনের বাসায় দেখা করতে যেতেন সেটা করতে যান না, চাকরিগত ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে একটা বড় ধরনের চেঞ্জ চলে আসে, যেটা উনি বোঝার আগেই। আর অর্থনৈতিক প্রভাব, এটা যে মাদকের যে টাকা সেটা সংস্থান করার জন্য কিশোররা দেখা যায় চুরি ডাকাতি পর্যন্ত করে ফেলছে খুব ইজিলি, কারণ মাদকটা তার লাগবেই। এই মাদকের কারণে কি কোনো বড় ধরনের মানসিক রোগ বা শারীরিক রোগে আক্রান্ত হওয়ার সুযোগ আছে? মাদকের সাথে মানসিক রোগ একদম সরাসরিভাবে সংযুক্ত। দেখা যাচ্ছে যে আমরা মানসিক জটিল রোগটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাময়িক মানসিক রোগ, যেটা সাময়িক সময় অল্প সময়ের জন্য থাকবে, আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী জটিল মানসিক রোগ। গবেষণা বলছে আপনার মাদক থেকে যারা স্পেশালি ওপয়েড যারা, অর্থাৎ হিরোইন, তারপরে অ্যামফিটামিন বা ইয়াবা, অ্যালকোহল, কোকেইন, এই মাদকগুলো থেকে, গাঁজা, এই মাদকগুলো থেকে দীর্ঘমেয়াদী মানসিক রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখা যাচ্ছে যে স্কিজোফ্রেনিয়া, সাইকোসিস, বাইপোলার মুড ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার খুব হরহামেশাই দেখা যায়। প্রায় 28% সম্ভাবনা আছে যে একজন মাদকাসক্ত রোগী ডিপ্রেশন ডেভেলপ করার, গবেষণা বলছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সুইসাইড রেট। এবং বলা হচ্ছে একজন স্বাভাবিক মানুষের সুইসাইড করার মাত্রা আর একজন মাদকাসক্ত ব্যক্তির সুইসাইড করার মাত্রা প্রায় 14 গুণ বেশি। এবং দেখা যাচ্ছে যে অলমোস্ট 50% মাদকাসক্তি রোগীর সুইসাইডাল ইচ্ছা থাকে, 50%। ইটস এ ভেরি ট্রিমেন্ডাস অ্যালার্মিং নাম্বার। এবং প্রায় 20 থেকে 25% ওনারা সুইসাইড করে মারা যায়। কাজে মাদকাসক্তির যে কত রকম দীর্ঘস্থায়ী মানসিক রোগের প্রভাব রয়েছে। আরেকটা যদি আপনাকে বলি, যেটা আমি বললাম যে ক্ষণস্থায়ী, এই যে ডিপ্রেসিভ সিমটমস বা হতাশার সিমটমস বা কিছুটা সাইকোসিস অর্থাৎ সিজোফ্রেনিয়ার সিমটমগুলো দেখা যাচ্ছে যে প্রায় 25% ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সমস্যায় রূপ নেয়। মাদক বন্ধ করে দিলেও এগুলো রয়ে যায়। হ্যাঁ, মাদক হয়তো বন্ধ করে দিয়ে মনে করতে পারে যে হয়তো আমি তো এখন ভালো হয়ে যাবো, আমার মানসিক রোগটা চলে যাবে। প্রায় 10 থেকে 25% ক্ষেত্রে এগুলো দীর্ঘস্থায়ী মানসিক রোগের রূপ নেয়। এবং একজন মানসিক রোগী হিসাবে তাকে টিকে থাকতে হয়, চিকিৎসার মধ্যে থাকতে হয়। মানে সুদূর প্রসারী ইমপ্যাক্ট, প্রভাব রয়েছে, অনেক বেশি সুদূর প্রসারী। তো এই যে আসক্তি, তো এই আসক্তির চিকিৎসাটা সম্পর্কে যদি এবার আপনার কাছে একটু জানতে চাই, এই চিকিৎসাটা কেমন, কি করতে হয়, এই চিকিৎসায় আসলে কতটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, একটু যদি ডিটেইলে বলেন। জি, থ্যাংক ইউ। আসলে মাদকাসক্তির প্রভাব সম্পর্কে আমরা বারবার এই জন্য বলি যে এটা চিকিৎসার গুরুত্বটা বোঝার জন্য। আমরা যদি মেডিকেলীয় ভাষায় বলি, এটাকে আমরা বলি আর্লি ইন্টারভেনশন, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। আচ্ছা, আপনি যে আপু বললেন যে এটার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা আসলে একজন মাদকাসক্ত রোগী কত তাড়াতাড়ি ভালো হবেন, কতটা সম্পূর্ণরূপে ভালো হবেন, এটা নির্ভর করে উনি কত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করছেন সেটার উপরে। যত আর্লি, যত তাড়াতাড়ি উনি চিকিৎসা শুরু করবেন তার জন্য এটা ভালো। এবং এটা নির্ভর করে আসলে একজন ব্যক্তি কতদিন ধরে মাদক নিচ্ছিলেন, কি ধরনের মাদক নিচ্ছিলেন, কি পরিমাণে মাদক নিচ্ছিলেন, একাধিক ধরনের মাদক নিচ্ছিলেন নাকি একটি মাদক দ্রব্য নিচ্ছিলেন, মাদক দ্রব্য নিয়েও উনি তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছিলেন কিনা, এই ফ্যাক্টরগুলোর উপরে আসলে, এবং তার শারীরিক কন্ডিশন, এই ফ্যাক্টরগুলোর উপরে আসলে নির্ভর করে উনি মানে চিকিৎসা নেওয়ার পরে কত তাড়াতাড়ি ভালো হবেন। তবে গবেষণায় দেখা গেছে পরিপূর্ণভাবে ভালো হওয়া সম্ভব যদি উনি ঠিকভাবে চিকিৎসাটা মেনটেন করেন। এখানে মাদকাসক্তির চিকিৎসাটা না আসলে
একটা জিনিস দিয়ে খুব সিঙ্গেল চিকিৎসা অল্প সময়ে হয়ে যায়, ব্যাপারটা এরকম না। আচ্ছা আচ্ছা, কি রকম সময় লাগে? সময় আমি যদি আপনাকে মাদকাসক্তির যে পরবর্তী ধাপগুলো বলি তাহলে আপনি সময় সম্পর্কে একটা ধারণা পাবেন। চিকিৎসা সম্পর্কে বলার আগে ধাপগুলো একটু বলে নিই। জি। এটাকে আমরা বলি একজন মানুষ যখন মাদক গ্রহণ করে সেটা শরীর থেকে বের হয়ে যাওয়ার যে পর্বটা সেটাকে আমরা বলি উইথড্রয়াল, বা শরীর থেকে বের হয়ে যাওয়ার যে অংশটা, সেই উইথড্রয়ালটা মাদক ভেদে প্রায় 6 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। সেটাকে মানে গাইডলাইনগুলো বা আমাদের টেক্সট বইগুলোতে এগুলোকে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটা থাকে হচ্ছে আপনার 2 থেকে 3 সপ্তাহ। এটা হচ্ছে আপনার মাদক থেকে শরীর থেকে মাদকটা অ্যাক্টিভলি বের হয়ে যায়, কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে বের হয় না। কিন্তু এটাকে বলা হয় অ্যাবস্টিনেন্ট পিরিয়ড বা উইথড্রয়াল পিরিয়ড। পরবর্তী ধাপটা আপনার প্রায় 4 সপ্তাহ পর্যন্ত থাকে, এটাকে বলে আর্লি অ্যাবস্টিনেন্স। এই সময় যেটা হয় এটাকে হানিমুন পিরিয়ডও বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে আপনার মাদক বন্ধ করে দেওয়ার দ্বিতীয় মাসটা। কেন এটাকে হানিমুন পিরিয়ড বলা হয়? কারণ এই সময় যেহেতু মাদক শরীরে নেই, বেশ ভালো লাগে। আমাদের পেশেন্টরা মনে করেন বা অনেকে মনে করেন ওই সময়টা 2 মাস হয়ে গেছে আমি মাদক নেইনি, আমি মনে হয় এখন ভালোর দিকে, আমার মেজাজটা একটু ভালো হয়েছে, আমার ঘুমটা একটু আসছে, কিন্তু এখনো কিন্তু তার যে সিমটমগুলো রয়ে যায়, যেমন হতাশাটা রয়ে যায়, মেজাজ খিচখিচে থাকে, মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, ঘুমের সমস্যা থাকে, খাওয়া দাওয়ার অনিয়ম হয়, হয় ক্ষুধা বেড়ে যাচ্ছে না হলে ক্ষুধা কমে যাচ্ছে, এরকম। এর পরবর্তী স্টেজ যেটা, এটাকে বলা হচ্ছে প্রোট্রাক্টেড অ্যাবস্টিনেন্স, বা 3 মাসের মাথায় যেটা শুরু হয়, সেই 3 মাস থেকে 6 মাস প্রোট্রাক্টেড অ্যাবস্টিনেন্স। এর পরের স্টেজ, এবং এটা যদি আমি মিলিয়ে বলি, ওই সময়টা থাকে 3 মাস থেকে 6 মাস। ওই সময়টা ব্রেইনটাকে হিলিং করতে সাহায্য করে। মাদকাসক্তি নেওয়ার কারণে আমাদের ব্রেইনের যে রাসায়নিক পদার্থগুলো আমাদের চিন্তা ভাবনা, মনোযোগ, ভালো লাগা মন্দ লাগা, সব স্মৃতিশক্তি, এগুলোর সাথে জড়িত ওই রাসায়নিক পদার্থগুলো একদম এলোমেলো করে ফেলে মাদক। এই পদার্থগুলো জায়গা মতো ব্যালেন্সড হয়ে আসতে, যেটাকে আমরা বলি হিলিং বা সেরে ওঠা, এটার জন্য প্রায় 3 থেকে 6 মাস সময় লেগে যায়। যার কারণে মাদকাসক্তির চিকিৎসাটাও আসলে ওষুধের মাধ্যমে সুন্দর করে ডিটক্সিফিকেশনটা করতে হয়, যাতে ওনার কষ্ট ন্যূনতম হয়। এই ডিটক্সিফিকেশন পর্ব শেষ হয়ে গেলে তখন এমএটি শুরু হয়, অর্থাৎ মেডিকেলি অ্যাসিস্টেড ট্রিটমেন্ট। আমরা এই জায়গাটা সম্পর্কে বিরতির পর শুনি। জি শিওর। প্রিয় দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এসেছি আবারও প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে ডাক্তার সুমাইয়া বিনতে জলিলের সাথে নারী ও কিশোরদের মাদকাসক্তি একটি মহামারী ও করণীয়, এই বিষয়ের উপর। ডক্টর, যেখানটিতে ছিলাম সেটি হচ্ছে যে এমএটি বলছিলাম। এমএটি, এটি হচ্ছে যে সেকেন্ড স্টেজ অফ ট্রিটমেন্ট। ইয়েস। আচ্ছা, এটা আসলে অনগোয়িং বলা যায়। ডিটক্সিফিকেশন তো আমরা যখন একটা ডিটক্সিফিকেশন শরীর থেকে মাদকটা বের হয়ে যাওয়ার পরে তার নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যা রয়ে যায়। উনি কি ধরনের মাদক নিচ্ছিলেন এটার উপরে নির্ভর করে ওনাকে মেডিকেল ট্রিটমেন্টটা শুরু করতে হয়। যেমন যদি উনি ওপোয়েড বা হেরোইন জাতীয় মাদক নিয়ে থাকেন সেটার একটা ট্রিটমেন্ট আছে, উনি যদি অ্যামফেটামিন বা ইয়াবা ধরনের মাদক নিয়ে থাকেন সেটার আবার অন্যরকম ট্রিটমেন্ট আছে। এই শারীরিক, এটাকে আমরা বলি এমএটি, মেডিকেলি অ্যাসিস্টেড ট্রিটমেন্ট। এখানে ওনার মাদকের যে জন্য যে ঔষধ সেটা দেওয়া হয়, এবং ওনার যে মানসিক সমস্যাগুলো হতে থাকে, প্রচণ্ড রকমের, অনেকের ক্ষেত্রে দেখা যায় সন্দেহ প্রবণতা ডেভেলপ করে, অনেকের দেখা যাচ্ছে একদমই ঘুম হচ্ছে না, অনেকের দেখা যাচ্ছে সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকছে, কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে এই সমস্যাগুলোর জন্য, এই লক্ষণগুলোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি। এটাকে আমরা বলি মেডিকেলি অ্যাসিস্টেড ট্রিটমেন্ট। এর পাশাপাশি আমাদের চলতে থাকে বেশ আরও কিছু ট্রিটমেন্ট। এর মধ্যে একটা হচ্ছে বিভিন্ন ধরনের এভিডেন্স বেসড থেরাপি। আচ্ছা, সাইকোথেরাপি। আচ্ছা, জি। সাইকোথেরাপির মধ্যে ইম্পর্টেন্ট যে থেরাপিগুলো রয়েছে, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটার মাধ্যমে আমরা রোগীর চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করার চেষ্টা করি। তবে তারও আগে মাদক থেকে বের হয়ে আসার জন্য তাকে আমরা মোটিভেশনাল ইন্টারভিউটা দিয়ে থাকি। মোটিভেশনাল ইন্টারভিউয়ের মাধ্যমে বেসিক্যালি একজন মানুষ যার ভিতরে আসলে হতাশা বাসা বেঁধে গেছে, তার আসলে মাদকের জীবন থেকে বের হয়ে আসার তেমন কোনো ইচ্ছা নেই, উনি নিশ্চিত ক্ষতি জেনেও মাদকের পথে পা বাড়াচ্ছিলেন এতদিন, ওনাকে কিছুটা মোটিভেট করে, ওনাকে কিছুটা আশা প্রদান করে,
ওনার চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন ঘটিয়ে ওনাকে নিজে থেকে একটা আগ্রহ উৎসাহ দেওয়া জীবনের ব্যাপারে, এই প্রসেসটাকেই বলা হয় মোটিভেশনাল ইন্টারভিউ। এবং এটা মাদকাসক্তি চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে দেখা যায় এই চিকিৎসার পরে ডিটক্সিফিকেশন হয়তো হলো, উনি মাদক শরীর থেকে বের হয়ে গেল, উনি একটু ভালো ফিল করলেন, উনি বের হয়ে মানে নর্মাল জীবনে ফিরে গেলেন, স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে উনি আবার মাদকাসক্ত হয়ে পড়ছেন। যদি মোটিভেশনটা ওনার ভিতরে না দেওয়া যায় যে আমি কেন মাদক নিব না, কেন মাদক আমার জন্য ক্ষতিকর, এটা যদি আমরা না ওনাকে বুঝিয়ে দিতে পারি মোটিভেশনাল ইন্টারভিউয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আসলে লাভ হবে না। আচ্ছা, এর পাশাপাশি আমরা গ্রুপ সাপোর্ট, সাইকোথেরাপি, ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি এগুলো অত্যন্ত জরুরি। আচ্ছা, দারুণ বলেছেন। তো এই জায়গাটিতে অ্যাকচুয়ালি আমরা নারী এবং কিশোরদের কথা বলছিলাম। তো এই দুটো গ্রুপ ডেফিনেটলি, পুরুষরাও খুব সফিস্টিকেটেড এক একটা গ্রুপ না, অসুস্থ। তো তাদের চিকিৎসাটাও আসলে সেই রকম মানসম্পন্ন চিকিৎসা হওয়াটাও প্রয়োজন। ভালো চিকিৎসা পাওয়া যাবে এরকম কোথায় পাওয়া যেতে পারে, এই প্রশ্ন কিন্তু আমরা অভিভাবকদের কাছ থেকে ভীষণভাবে পাই। এই জায়গাটিতে যদি কিছু বলেন। জি, ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন। আমি যে এতগুলো ট্রিটমেন্টের কম্পোনেন্টের কথা বলছি, এতগুলো ট্রিটমেন্টের ভাগের কথা বলছি, সবগুলো যদি সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু মাদকাসক্তি চিকিৎসাটা পরিপূর্ণ হবে না। একদিকে যেমন আমাদের ওষুধের ট্রিটমেন্ট চলবে, ঠিক সেরকম সেভাবে মোটিভেশনাল ইন্টারভিউ চলবে, থেরাপি চলবে। আর একটা খুব সুন্দর জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে ওভারঅল লাইফস্টাইল মডিফিকেশন। আমরা আজকে প্রমিসেস জানতে চাই অনুষ্ঠানে এসেছি। আমি আপনাকে জানাতে চাই যে প্রমিসেস মেডিকেল লিমিটেড কিন্তু খুব সুন্দরভাবে প্রোগ্রামটি রান করে। আচ্ছা, যেমন আমি যদি ওদের আমি পার্সোনালি যেহেতু আমি দেখেছি, ওনারা যেমন লাইফস্টাইল মডিফিকেশনের জন্য একটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট কোর্স রান করেন এই সাইকোথেরাপি এবং ওষুধের পাশাপাশি। যেই লাইফস্টাইল ম্যানেজমেন্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে একজন মাদকাসক্ত রোগী তার লাইফস্টাইলটা পরিবর্তন করে তারপরে নর্মাল স্বাভাবিক জীবনে ব্যাক করেন। কেন লাইফস্টাইলটা পরিবর্তন করা জরুরি? লাইফস্টাইল যদি পরিবর্তন না হয়, উনি দেখা যাচ্ছে যে হাসপাতাল থেকে বের হয়ে বা চিকিৎসা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে যে এসে আগের লাইফস্টাইল ফলো করছেন এবং দিন শেষে আবার মাদকাসক্ত হয়ে পড়ছেন। একটা তার সময় মতো ঘুম থেকে ওঠা, তার ফিজিক্যাল এক্সারসাইজ, তার একটা গ্রুপ থেরাপি, তার ইন্ডিভিজুয়াল থেরাপি, তার গ্রুপ সাপোর্ট এবং তাকে মোটিভেট করা, এটা খুব একটা এক্সপার্ট টিমের মাধ্যমে যদি না করা হয়, চিকিৎসাটা কিন্তু প্রপারলি হয় না। তাহলে সেই এক্সপার্ট টিমে কারা কারা থাকবেন? জি, সেই এক্সপার্ট টিমে একজন সাইকিয়াট্রিস্ট থাকেন, একজন অ্যাডিকশন কাউন্সিলর থাকেন, একজন এক্সপার্ট সাইকোথেরাপিস্ট থাকেন, একজন কেস ম্যানেজার থাকেন। প্রত্যেকের ভিন্ন ভিন্ন রোল রয়েছে, ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে। ওকে, তো যেসব সেন্টারে এই সবাইকে মিলে চিকিৎসা দেয়া হয়, সেই সব সেন্টারগুলোর উপরে ভরসা করা সম্ভব। জি, যেমন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট রয়েছে, প্রমিসেস মেডিকেল রয়েছে, তারা একটা স্ট্রং টিমের মাধ্যমে এটা প্রোভাইড করে। এবং আমি একটা সুন্দর জিনিস শিখাই আমরা পেশেন্টদেরকে, যেমন ফান্ডামেন্টালস, অর্থাৎ আমার কোর ভ্যালুটা পরিবর্তন করা, যাতে আমি মাদকাসক্ত আবার না হয়ে যাই। যেমন একটা সুন্দর ফান্ডা আমি আপনাকে বলতে পারি, ওনারা যেটা ফলো করেন সেটা হচ্ছে চাপ্পল ফান্ডা। চাপ্পল ফান্ডা হচ্ছে এমন একটা জিনিস যে আমি যখন স্বাভাবিক জীবনে ভালো হয়ে ফিরে যাব, তখন যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে আমি আগে মাদক নিতাম, অর্থাৎ ট্রিগারিং একটা সিচুয়েশন যদি তৈরি হয়, আমি জাস্ট আমার চপ্পল নিয়ে চলে যাব। এটাকে ওনারা বলছেন চাপ্পল ফান্ডা। এইভাবে ছোট ছোট করে খুব ইন্টারেস্টিং জিনিসগুলোর মাধ্যমে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় গেঁথে দেওয়া হয়, যার ফলে একজন রোগীর মনে রাখা যেমন সহজ হয়, ঠিক সেরকম যখন উনি হাসপাতাল থেকে মানে ভালো হয়ে বের হয়ে যান, একটা সোবার লাইফস্টাইল দীর্ঘমেয়াদীভাবে উনি মেনটেন করতে পারেন। কারণ আমাদের তো টার্গেট এটাই থাকে যে উনি সোবরাইটি যেন লম্বা সময়ের জন্য মেনটেন করতে পারেন, আবার মাদকাসক্ত না হয়ে যান। এই সোবরাইটিতে যাওয়ার আগে আমি আরেকটা বেসিক কোয়েশ্চেনে আসতে চাই। সেটি হচ্ছে যে এটি তো আমরা আলোচনা করলাম যে ইনস্টিটিউশনে যখন আমরা ভর্তি হই বা একজন রোগী ভর্তি হবেন, তখন তিনি আসলে কি কি সেবা পাবেন। যে স্টিগমা নিয়ে আমরা শুরুতেই কথা বলেছিলাম যে অনেকেই চিকিৎসা নিতে চান না, আবার কেউ কেউ চিকিৎসা নিতে যান কিন্তু কোনো রিহ্যাবিলিটেশনে যেতে চান না। তো সেই জায়গাটিতে অনেকে বাড়িতে বসেই ট্রিটমেন্ট করাতে চান।
এইখানটাতে আসলে মানে একটু যদি আপনার নলেজ থেকে বলেন যে সেখানে সফলতার সুযোগটা কীরকম, এই যে ইনস্টিটিউশনে এতগুলো সেবা পাওয়া যাচ্ছে, আপনি বললেন একটা হোলিস্টিক টিম ওখানে সেবা দিচ্ছে, বাড়িতে বসে ওই সেবাটা আসলে কেমন হয়? জি, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপা। আমি যদি আমার একটা অভিজ্ঞতাই বলি, আমি সেই দিনও একজন অ্যাডোলেসেন্ট মেয়েকে পেয়েছিলাম যিনি গাঁজায় আসক্ত। কিন্তু ওনার বাবা মা আমাকে বলছেন যে ওর তো সামনে প্রি টেস্ট পরীক্ষা, আমরা এখন কি করব, তো আমাদের সামনেই গাঁজা খায়। যে বিষয়টা কত অ্যালার্মিং। এবং মেয়েটা বলছে যে না, আমি তো পড়তে পারছি না, আমি তো কনসেন্ট্রেট করতে পারছি না, আমি কিভাবে পরীক্ষা দিব। তার মানে তার চিকিৎসাটা এখানে কতটা জরুরি। কিন্তু বাবা মা হয়তো বুঝতে পারছেন না, ওনাদের কাছে মনে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষাটা দিলেই বোধহয় ভালো হবে, চিকিৎসাটা ওনারা জরুরি মনে করছেন না। কেন বাসায় চিকিৎসাটা আসলে সম্ভব না? কারণ আমি যেটা আগেই ব্যাখ্যা করেছি, মাদকাসক্তি একটা পর্যায়ে অভ্যাস পরিণত হয় এবং এটা কিছু ট্রিগারিং ফ্যাক্টর, অর্থাৎ উনি যেই পরিবেশে মাদক নেন সেই পরিবেশ থেকে ওনাকে সরে আসতে হবে। যার সাথে মাদক নেন সেই বন্ধু, সেই বাসা, সেই এলাকা, সেখান থেকে সরে আসতে হবে। যেই সিচুয়েশনে পড়ে মাদক নেন সেখান থেকে সরে আসতে হবে। যদি উনি হাসপাতালে ভর্তি না থেকে চিকিৎসাটা নেন তাহলে তো উনি সরে আসতে পারলেন না। উনি হয়তো নিজের মনোবল দিয়ে হয়তো 15 দিন 1 মাস কষ্ট করে হয়তো মাদকটা নিলেন না, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে উনি আপসেট হয়ে যাচ্ছেন, কোনো একটা চাপের ঘটনা ঘটছে, মানসিক ক্রাইসিসে পড়ে যাচ্ছেন, উনি জানেন না সেই ক্রাইসিস থেকে কিভাবে বের হবেন, উনি আবার গিয়ে মাদক নিচ্ছেন। এই কারণেই আমরা যখন একটা কমপ্লিট প্যাকেজ এবং রিহ্যাবিলিটেশনের মধ্যে একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে আসি, আমরা কিন্তু ওনাদেরকে শিখাই কিভাবে ওনারা স্ট্রেসফুল সিচুয়েশন ম্যানেজ করবে, চাপের সিচুয়েশন ওনারা কিভাবে ম্যানেজ করবে, কিভাবে ওনারা মাদককে না বলবে। চমৎকার বলেছেন। তার মানে রিহ্যাবিলিটেশনে ভর্তি হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আপনি যেটা বলছিলেন যে প্রমিসেস একটা ভালো সিকিউর জায়গাও অফার করে আসলে, যেখানে নারী বা কিশোর তাদেরকেও নারীদের কথা আমি বিশেষ করে বলবো, কারণ নিঃসন্দেহে সেখানে ভর্তি করানো সম্ভব। একটা বিরতির সময় হয়ে এলো, আমরা বিরতির পরে এসে আবার কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে ডাক্তার সুমাইয়া বিনতে জলিলের সাথে, নারী ও কিশোরদের মাদকাসক্তি একটি নীরব মহামারী ও এর করণীয় বা প্রতিকার, সেই বিষয় নিয়ে কথা হচ্ছিল। ডক্টর সুমাইয়া, যেখানটিতে আমরা ছিলাম যে কোথায় ভর্তি করাতে পারবো এবং সেফ এবং সিকিউর একটা জায়গা সেটা প্রমিসেস অফার করছে নারীদের জন্য। এখানে নারীদের জন্য আলাদা থাকবার ব্যবস্থা আছে, সেই জায়গাগুলো নিয়ে বলতে চাচ্ছিলেন। আমি যেহেতু অনেক ধরনের নারী রোগী দেখি যারা আসলে নিজেদের ভালো হওয়ার জন্য একটা ভালো পরিবেশ চান এবং চান যে ওনাদের ট্রিটমেন্টটা প্রপারলি হবে, সিক্রেসিটা বজায় থাকবে, ওনাদের প্রাইভেসিটা বজায় থাকবে এবং সম্পূর্ণ ট্রিটমেন্টটা ওনারা এক জায়গাতে পাবেন, কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট আমরা যেটাকে বলি। প্রমিসেস অবশ্যই সেটা অফার করছে, এটা একটা ভালো সুযোগ আসলে নারীদের জন্য। এবং এই ক্ষেত্রে যেটা হয়, যদি আমরা একটা কমপ্লিট প্যাকেজ ওনাদেরকে অফার করতে পারি যে উনি কীভাবে ওনার চাপগুলো মোকাবেলা করবে, কীভাবে ওনার বোরডমটা অর্থাৎ বিরক্তিটা কাটাবেন, লোনলিনেস বা একাকিত্বটা কীভাবে কাটাবেন, উনি কীভাবে মাইন্ডফুলি সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ কোনো ঝোঁকের বশে না, কোনো অভ্যাসের বশে না, কোনো সঙ্গদোষে না, বরঞ্চ সম্পূর্ণ মনোযোগ দিয়ে বুদ্ধি দিয়ে কিভাবে উনি প্রতিটা সিচুয়েশনে সিদ্ধান্ত নেবেন, মাদককে না বলবেন, এই জিনিসটা কিন্তু এখানে শেখানো হচ্ছে। তার মানে আপনি বলছেন, হ্যাঁ দারুণ বলছেন যে তার রিল্যাপস হওয়াটা সে কিভাবে ঠেকাবে, রিল্যাপস প্রিভেনশন অ্যাবসলিউটলি সেটি শেখানো হয়। জি, অ্যাবসলিউটলি। সেই জায়গাটা সম্পর্কে এবার আপনার কাছ থেকে একটু ডিটেইলে জানতে চাই যে কিভাবে একজন মাদকাসক্ত রোগী রিহ্যাবিলিটেশন থেকে বাসায় যখন ফেরত যাবেন তারপর তিনি তার রিল্যাপসকে কিভাবে প্রিভেন্ট করতে পারেন। থ্যাংক ইউ। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, রিল্যাপস মানে হচ্ছে যখন একজন মাদকাসক্ত ব্যক্তি আপাত দৃষ্টিতে সুস্থ হয়ে যাওয়ার পরও দ্বিতীয়বার বা পরবর্তীতে বারবার মাদকটা নিতে থাকেন। এই যে বারবার মাদক নেওয়ার যে টেন্ডেন্সি, এটাকে আমরা রিল্যাপস বলি এবং এই রিল্যাপসটাকে প্রতিহত করা মাদকাসক্ত চিকিৎসার একটা অন্যতম বড় জায়গা। কারণ না হলে চিকিৎসা আপাত দৃষ্টিতে ভালো হয়ে যাওয়ার পরে উনি আবারও মাদক নিতে থাকেন। রিল্যাপসটা যাতে না হয় এই কারণে ওনাকে কেন রিল্যাপস হয় সেটা ভালো করে বুঝতে হবে। সেটার জন্য আমরা ছোট্ট একটা নিমোনিক ওনাদেরকে বলি, এটাকে বলা হয় HALT, HALT, হাংরি, অ্যাংরি, লোনলি, টায়ার্ড। অর্থাৎ হাংরি থাকা যাবে না, অ্যাংরি হওয়া যাবে না,
লোনলি থাকা যাবে না, টায়ার্ড ফিল করা যাবে না। এটা একটা খুব ছোট করে আমি একটা উদাহরণ দিয়ে বললাম, কারণ রিল্যাপসটা আসলে শারীরিকভাবে হয়, মানসিকভাবে হয়, চিন্তাগত দিক থেকে হয়। কাজে এই রিল্যাপসটা কিভাবে হয় সেটা যদি একজন মাদকাসক্ত ব্যক্তি ভালো করে বুঝে যান যে এই পরিস্থিতিতে এই কারণে আমি খেয়ে ফেলি, তাহলে উনি সাবধান হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন, এবং তখন কিন্তু রিল্যাপসটা প্রিভেন্ট করা সহজ। রিল্যাপসটা উনি করবেন না, উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কারণ দিন শেষে কিন্তু নিয়ন্ত্রণটা নিজের কাছে। এক্স্যাক্টলি, তিনি যখন রিকভার হয়ে যাচ্ছেন তারপর অ্যাকচুয়ালি ওনার নিয়ন্ত্রণ যতটা বেশি থাকবে তার উপর ততই বেশি তিনি রিল্যাপসকে প্রিভেন্ট করতে পারবেন। তো এই জায়গাটিতে অ্যাকচুয়ালি পরিবার, তাদের কি কোনো ভূমিকা আছে? অবশ্যই পরিবারের ভূমিকা বা ফ্যামিলি থেরাপি কিন্তু চিকিৎসার একটা অংশ। পরিবারকে মাদক সম্পর্কে জানতে হবে, একজন মাদকাসক্ত ব্যক্তির কি ধরনের সাপোর্ট প্রয়োজন এটা পরিবারকে বুঝতে হবে, কারণ পরিবারেই তো তিনি আসলে ফিরে যাচ্ছেন এবং সেখানে অনেক ট্রিগার ফ্যাক্টর থাকে। তার সেখানে নিজের রুমে বসে তিনি কখনো ব্যবহার করেছেন, কিংবা ব্যবহার করার পর কারো না কারোর সাথে সম্পর্কগুলোও তো সেখানে আসলে খুব একটা ভালো অবস্থায় নেই, বিক্ষিপ্ত অবস্থায় আছে, কারণ তিনি ইউজার ছিলেন। তো সেই জায়গাগুলো কিভাবে আসলে ডিল করেন? এই রিহ্যাবিলিটেশন বা মাদকাসক্তি নিরাময়ের একটা প্যাকেজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবারের সাথে বসা, তাদেরকে মাদকাসক্ত একজন ব্যক্তির সামগ্রিক পরিস্থিতিটা বর্ণনা করা, তাদেরকে বুঝানো যে উনি কেন মাদক নেন বা কি কি কারণে নিয়ে নিচ্ছেন এবং এর ফলে কি কি ক্ষতি হচ্ছে এবং কিভাবে ওনাদের যে সম্পর্কের দূরত্বগুলো তৈরি হয়ে গিয়েছে, যে কনফ্লিক্টের জায়গাগুলো তৈরি হয়ে গিয়েছে, এই জায়গাগুলো কিভাবে মিটিগেট করা যাবে বা এগুলো কিভাবে ঠিক করা যাবে, ওনাদেরকে একটা গাইডলাইন প্রদান করা। কারণ ব্যক্তি যখন সুস্থ হয়ে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক পরিবেশও মাদক নেওয়ার একটা অন্যতম কারণ। বাবা মা ঝগড়া করছে সারা দিন, বাবা মার মধ্যে সমস্যা, বাচ্চার দিকে টেক কেয়ার করছে না, বাচ্চা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন আরেকজনের মধ্যে সাথে বনিবনা হচ্ছে না, দূরত্ব অনেক, একজন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কাজেই সম্পর্কগুলো ঠিক করাটাও বা ঠিক করার কারণে যে দিক নির্দেশনা, এটাও কিন্তু দেওয়াটা মাদকাসক্ত রোগীর চিকিৎসার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কাজে ওইটাও আমরা করে থাকি এবং এটা করতেই হবে, কারণ না হলে একজন ব্যক্তি ভালো হয়েও বাসায় গিয়ে আবার একই পরিবেশে পড়ে একই কষ্টের সম্মুখীন হয়ে আবার মাদক নিয়ে ফেলতে পারে। এক্স্যাক্টলি, ফ্যামিলি থেরাপির মাধ্যমে, কাপল কাউন্সেলিং এর মাধ্যমে এই চিকিৎসাটা মাদকাসক্ত রোগীদের সাথে আমরা প্রোভাইড করি। তারপরে যখন ধরুন উনি যখন চলে গেলেন, তারপরে কি আসলে সেবার কোনো অংশ আছে? অ্যাবসলিউটলি আমি যেটা আপনাকে বললাম যে মাদকাসক্তি চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী এবং যখন সুস্থ হয়ে যখন ব্যক্তি বাড়ি ফিরে যায় সেখানেই চিকিৎসাটা শেষ হয় না, বরঞ্চ এটা দ্বিতীয় ধাপ শুরু হয়। আচ্ছা, কারণ পরিবারও তাকে একটা মনিটরিং এর মধ্যে রাখতে হবে এবং উনি রেগুলার গ্রুপ মিটিংসগুলোতে আসবেন এবং ওনার একটা সাপোর্ট গ্রুপ তৈরি হবে, যারা মাদকাসক্ত মানে রিকভারি অ্যাডিক্ট আমরা যাদেরকে বলি, তাদের সাথে ওনার গ্রুপ মিটিংসগুলো হবে এবং পরবর্তীতে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্টের সাথে উনি রেগুলার ফলো আপে থাকবেন। ওনার শারীরিক এবং মানসিক সমস্যাগুলো কতটুকু ভালো হচ্ছে, আবার নতুন কোনো চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা, এই জিনিসগুলো উনি সাইকিয়াট্রিস্ট এবং থেরাপিস্টের সাথে শেয়ার করবেন, সেশনগুলো নেবেন। কন্টিনিউয়াস মনিটরিংয়ের মাধ্যমেই উনি একটা দীর্ঘমেয়াদী সোব্রাইটি বা সুস্থ জীবন লাভ করবেন। আমি কিছু জায়গায় অভিভাবকদের কাছ থেকে এই মন্তব্যটা শুনি যে সুস্থ তো হয়ে গেছে, এখন আর মিটিংয়ে যাওয়ার দরকার কি, ডাক্তারের কাছে গিয়ে দেখে আসবে, থেরাপিস্টের কাছে যাবে, সাইকোথেরাপিস্টের কাছে যাবে, কিন্তু গ্রুপ মিটিংয়ে যেতে হবে কেন, ওখানে তো অন্য অ্যাডিক্টরা আছে। এটা খুবই জরুরি, কারণ এই যে মিটিংয়ের বা 12 স্টেপ মিটিংয়ের যে প্রয়োজনীয়তাটা, সেটা গবেষণা বলছে এটা অ্যাটেন্ড করা অত্যন্ত জরুরি। কারণ এই মিটিংগুলোতে গেলে যখন অন্য একজন মাদকাসক্ত রোগীর জার্নিটা সম্পর্কে ব্যক্তি জানতে পারেন, তখন উনি নিজের সাথে অনেকটাই মেলাতে পারেন, অনেক মোটিভেটেড ফিল করেন এবং গ্রুপের মাধ্যমে উনি অনেক উপকৃত হতে পারেন। অনেক ধন্যবাদ সুমাইয়া বিনতে জলিল, আপনাকেও ধন্যবাদ। চমৎকার আলোচনা, আজকে ইনফরমেটিভ ডিসকাশন হলো, আশা করি দর্শকরা উপকৃত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমরা বিদায় নিচ্ছি। এখন সুপ্রিয় দর্শক, একদমই শেষ পর্যায়ে আছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ঈদ মোবারক।